দিলরুবা বেগম প্রশ্ন চোখে ফারজাতের দিকে চাইলেন। ফারজাতের চোখ মুখের ভাবমুক্তিও একই রকম। এই বাপ বেটির হাব ভাব তার মোটেও ভালো ঠেকছে না। তার উপর এই যারা মেয়েটা আজ হঠাৎ এমন শাড়ি টাড়ি পরে এসেছে কেন? দিলরুবা বেগম প্রসন্ন হেসে বললেন, আমার মতো একটা ক্ষুদ্র মানুষের কাছে আপনার কি সাহায্য চাওয়ার আছে বলুন ভাই। আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার। জি বলছি, আপনি বসুন। আর ফারজাদ, তুমিও বসো। দিলরুবা বেগম বললেন, আমি নাস্তা নিয়ে এসে কথা বলি বরং। না না, নাস্তা পরেও করা যাবে অনেক। আগে জরুরি কথাটা শেষ করি। ফারজাতের সন্দেহের মাত্রা এবার বাড়ল। সে ইতস্তত সুরে প্রশ্ন করল, কি জরুরি কথা স্যার? সেটাই তো বলছি, তুমি বসো আগে। ফারজাতের এসবের বিরক্ত লাগলেও বসলো সে। দিলরুবা বেগম বসলেন অপর পাশে একটি সোফাতে। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল মৌমি। মা যেহেতু বসে গিয়েছেন, এখন তাকে নাস্তা বানাতে হবে। সে রান্নাঘরের দিকে যায়, প্রিয়তাও সাথে যায় তার। জি ভাই, এবার বলুন। রফিক সাহেব ছোট একটা নিঃশ্বাস ফেললেন শুরুতে, অতঃপর নরম গলায় বললেন, আপা, ও হলো আমার একমাত্র মেয়ে যারা, আমার একমাত্র অবলম্বন। ছোটবেলায় মা হারানোর পর থেকেই আমি ওর সব। ভীষণ আদর যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করেছি। কখনো কোনো কিছুর জন্য না করিনি। তবে মেয়েটা আমার বেশ কয়েক মাস আগে একটা জিনিস চেয়েছিল। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু আমার জেদি মেয়ে আমার নাকে হ্যাক করিয়েই ছাড়লো। আমি চেষ্টা করলাম সব কিছু দিতে পারলেও এবার আমি ব্যর্থ। আমার মেয়ের সেই চাওয়াটা এবার আর আমি কোনোভাবে পূরণ করতে পারছি না। আর তার জন্যই আজ আমাকে আপনার দরবারে আসতে হলো, কারণ একমাত্র আপনিই আমার মেয়েকে সেই জিনিসটা দিতে পারবেন। দিলরুবা বেগম বুঝলেন না কিছুই। মমি চা নাস্তা নিয়ে এলো, সালাম দিয়ে খাবারের ট্রে রেখে চলে গেল। আবার দিলরুবা বেগম অপ্রস্তুত সুরে জিজ্ঞেস করলেন, আমি কিভাবে দিব ভাই? আর সেটা কি জিনিস? রফিক জুবাইয়ের এক পল সময় নিয়ে অতপর বললেন। আপনার ছেলে। রফিক সাহেবের কথা শুনে হতভম্ব হলেন দিলরুবা বেগম। তিনি বিভ্রান্ত হয়ে চাইলেন ফারজাতের দিকে। ফারজাতে চোয়াল শক্ত। বস না হয়ে অন্য কেউ হলে এতক্ষণ তাকে বাড়ি থেকে বিদায় করে দিতে অবশ্যই। বস বলে সম্ভব হলো না আর। দিলরুবা একটু সময় ভেবে বললেন, ভাই, আমার ছেলে তো কোনো দেওয়ার জিনিস না, তবে তাও যদি আমার ছেলে চায় তবে আমার কোনো আপত্তি নেই। ফারজাদ কপাল কুঁচকালো, মায়ের দিকে চেয়ে বলল, আমি কি চাই না চাই সেটা তো আপনি খুব ভালো করে জানেন। আমি রফিক সাহেব আগ বাড়িয়ে বললেন, আমার মেয়েটাকে আর ফিরিয়ে দিও না ফারজাদ, ও ভীষণ কষ্ট পাচ্ছে। ফারজাদ দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংযত করলো, বলল, উনি কষ্ট পাবেন বলে আমি শুরুতেই নাকচ করে দিয়েছি। তবে উনি কেন এখন এই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করছেন? আমার সিদ্ধান্ত পাল্টাচ্ছে না, আর পাল্টাবেও না। কথাটা বলে জোরে নিঃশ্বাস ফেলল সে। যারা অসহায় বোধ করছে, এই মানুষটা কেন তাকে পছন্দ করে না, অথচ কত ছেলে জীবনও দিতেও রাজি তার জন্য। যারা দিলরুবা বেগমের পাশে গিয়ে বসলো, তার হাত ধরে মেয়ে যাওয়া সুরে পড়ল, আমি আপনার ছেলেকে ভীষণ ভালোবাসি আন্টি, ওনাকে একটু বোঝান না আন্টি, আমি যে কষ্ট পাচ্ছি ভীষণ। ফারজাদ ক্ষিপ্ত হয়ে কিছু বলতে যাবে, তবে দিলরুবা বেগম চোখের ইশারায় শান্ত হতে বললেন তাকে। ফারজাদ শক্ত হয়ে বসে। দিলরুবা বেগম যারার দিকে মায়ার চোখে চাইলেন, নরম সুরে বললেন, দেখো মা, ভালোবাসা এমন একটা জিনিস যেটা তুমি জোর করে কারোর ভেতর থেকে এনে দিতে পারবে না। এটা নিজ থেকেই তৈরি হয়। এখন মা, তুমি যাকে যাও, সে যদি তোমাকে না চায়, সেখানে আমি কি করতে পারি বলো? এটা এমন একটা জিনিস যেটা জোর খাটিয়ে হয় না। সময়, ধৈর্য আর একনিষ্ঠতা প্রয়োজন। যারা বিচলিত হয়ে বলল, সময় লাগবে, ঠিক আছে, আমি অপেক্ষা করব। যতদিন বলবে ততদিন অপেক্ষা করব। তবুও আমাকে ফিরিয়ে দিও না ফারজাদ। ফারজাদ চট করেই উঠে দাঁড়ালো, চোখ বুজে শ্বাস ফেললো জোরে। এসব আর সহ্য হচ্ছে না তার, তাও ধাতস্থ করলো নিজেকে, বলল, আমার কোনো সময় লাগবে না। আজ আমি যে সিদ্ধান্ত নিয়েছি 10 বছর পরও আমার সেই সিদ্ধান্তই থাকবে। স্যার, আমাদের বোধহয় এবার অফিসে যাওয়া দরকার। রফিক সাহেবের মেয়ের মুখের দিকে চেয়ে অনুরোধ করলেন, তুমি আরেকটাবার ভেবে দেখো ফারজাদ, প্রয়োজনে তুমি যা চাইবে আমি তাই দিব। ফারজাদ এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, রেগে গেল খুব। আপনার কি মনে হয় স্যার, আমি লোভী, নাকি আপনি আপনার মেয়েকে টাকা দিয়ে বিক্রি করে দিতে চাইছেন? কোনটা? আমি যেখানে না বলেছি সেখানে এত বাড়াবাড়ি আপনারা কেন করছেন?
নিজেদের সম্মান কমছে যে বুঝতে পারছেন না? জোর আর টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না স্যার। মন হৃদয় যেখানে সায় দেয় না সেখানে কিছুই সম্ভব না। এইটুকু আপনাদের বোঝা উচিত। অপমানে মুখ থমথমে হলো রফিক সাহেবের। মেয়ের জন্য এইসবও হজম করে নিলেন তিনি। বললেন, ফারজাদ, মা বাবা নিজের সন্তানের সুখের জন্য নিজের জীবন অবধি দিয়ে দেয়, সেখানে তোমার এই সামান্য অপমান আমার জন্য কিছুই না। আমি কখনো আশাহত হব না। আমার মেয়ে যতদিন চাইবে আমি ততদিনই বলে যাব তোমায়। সময় দিলাম, ভাবো আরও, তারপর সিদ্ধান্ত নাও। যারা, আম্মি যান, চলো আমরা বাসায় যাই। ভাগ্য থাকলে একদিন অবশ্যই তোমার চাওয়া পূরণ হবে। যারা ঢোক গেলে উঠে দাঁড়ালো। দিলরুবা বেগমের দিকে চেয়েই বলল, আন্টি আসি, দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করেন। দিলরুবা বেগম উঠে দাঁড়ালেন। যারার মাথায় হাত বুলিয়ে বললেন, দোয়া করি তোমার সমস্ত নেক চাওয়া পূর্ণ হোক। রফিক সাহেব তার মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে ফারজাদকে বলে গেলেন। তোমার আজ আর অফিসে যেতে হবে না, কালকে থেকেই এসো। ফারজাদ জবাব দেয় না কোনো। তারা প্রস্থান করেন। শার্টের উপরে দুটো বোতাম খুলে সোফায় গায়ে নিয়ে বসলো ফারজাদ। মাথার ভেতরে দপদপ করছে, রাগটা যেন কমছেই না কোনো মতে। মমি বসার ঘরে ছুটে এলো, বলল, একদম ঠিক করেছো ভাইয়া, এই মেয়েকে আমারও পছন্দ হয়নি। চুলগুলো দেখেছো, পুরো ছেলেদের মতন ছোট ছোট করে রেখেছে। দিলরুবা বেগম তাকে ধমকে উঠে বললেন। আহ মমি, তুই এখন রুমে যা তো। মায়ের মেজাজ ভালো না দেখে মমি আর কথা বাড়ালো না, নিজের রুমে চলে গেল। দিলরুবা বেগম ফারজাদের পাশে বসলেন। ফারজাদ চোখ বুজে বসে আছে। দিলরুবা বেগম জিজ্ঞেস করলেন, একটা কথা বলবে না ফারজাদ? ফারজাদ চোখ বোঝা অবস্থাতেই উত্তর দিল, কি? তোমার সমস্যাটা আসলে কি নিয়ে? যারাকে নিয়ে নাকি বিয়ে নিয়ে? বলো তো আমায়। ফারজাদ চোখ মেলল, চাইলো মায়ের দিকে। দিলরুবা বেগমের চোখের দৃষ্টি তীক্ষ্ণ। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমি আমার এগুলো কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমার মন নিয়ে। আমার মন সায় দিচ্ছে না। মন যে কাজে সম্মতি দেয় না সেই কাজ আমি কি করে করব আমি? দিলরুবা বেগম কিছু সময় চুপ করেই জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? বিয়ে করবে না কোনো দিন? ফারজাদ চাইল, গম্ভীর স্বরে বলল, যেদিন মনে হবে আমি একজন বিশ্বাসযোগ্য মানুষ পেয়েছি সেদিন মনে হবে এই মানুষটা আমাকে আমার মৃত্যু অবধি ধরে রাখতে পারবে। আর যেদিন মনে হবে এই মানুষটা ছাড়া আমি অসম্পূর্ণ সেদিন সেই মুহূর্তে সেই মানুষটাকে আমি বিয়ে করে নিব। এর আগ অবধি এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। দিলরুবা বেগম বললেন। সেই মানুষটা কি এখনো আসেনি? ফারজাদ মাথা ঝাঁকিয়েই বলল, না। দিলরুবা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়েই বললেন, অপেক্ষা ভালো, তবে অপেক্ষার অজুহাতে যোগ্য সময় আর যোগ্য মানুষ যেন হারিয়ে না যায় সেটা খেয়াল রেখো। ফারজাদ আর জবাব না দিয়ে নিজের রুমে চলে গেল। দিলরুবা বেগম তপ্ত শ্বাস ছাড়লেন। মনে মনে দোয়া করলেন ছেলেটার এই অপেক্ষা যেন শেষ হয় অতি দ্রুত। মমি একা ঘরে, আজকে কলেজে যায়নি। প্রিয়তা ভাইয়ের সাথে এতক্ষণ কথা বলে এখন মমির ঘরে গিয়েছে। মমি গল্প বই খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। প্রিয়তা মমির পাশে গিয়ে বসলো, অথচই মমির এখনো মত্ত তার খেয়ালে। প্রিয়তা আস্তে করে মমির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কি দেখছো উপরে? আচমকা শব্দে হকচকিয়ে তাকায় মমি। প্রিয়তাকে দেখে বোকা বোকা হাসে। প্রিয়তা ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি হলো, কি দেখছিলে ওভাবে? মমি মাথা ঝাঁকিয়ে বলল, ওই কিছু না তো। প্রিয়তা তখন ডানে বামে তাকিয়ে আবারও ফিসফিসিয়ে বলল। একটা কথা জিজ্ঞেস করি? মমি তার মতো করে ফিসফিসিয়ে বলল, করো। তোমার ভাইয়ার কি গার্লফ্রেন্ড আছে? মমি বড় বড় চোখ করে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? না, উনি তখন যেভাবে রাগ দেখালেন, যারা মেয়েটা তো বেশ ভালো, যেমন উচ্চশিক্ষিত তেমনি সুন্দরী। তাহলে তোমার ভাইয়া তো রেগে গেলেন কেন? মমি নাক মুখ কুঁচকে বলল, রেগে গিয়েছে ভালো করেছে। যারাকে আমারও একদমই পছন্দ হয়নি, আর ভাইয়ের কি পছন্দ হবে? প্রিয়তা হাসলো, বলল, তা তোমার কাকে পছন্দ? তোমাকে। বলে জিভ কাটলো মমি। প্রিয়তা তাজ্জব বনে চেয়ে রইল। মমির মাথা চুলকেই হেসে বলল, না মানে তোমার মতো নম্র ভদ্র ভালো লক্ষ্মী মেয়েদের আমার ভীষণ পছন্দ।
আমি চাই আমার ভাবিজান যেন তোমার মতোই হয়। প্রিয়তা হেসে বলল। আচ্ছা আমি দোয়া করি আমার থেকেও ভালো কেউ তোমার ভাবি জানো হোক। মমি মিনমিনিয়েই বলল। অন্য কেউ লাগবে না, তুমি হলেই হবে। নেহাল তৈরি হয়ে বসার ঘরে এলো, প্রিয়তাও এলো তার সাথে। ভাই বোনকে এমন তৈরি দেখে দিলরুবা বেগম জিজ্ঞেস করলেন। কোথায় যাচ্ছ তোমরা? আন্টি, থানায় যাওয়ার দরকার একবার। এই কেস কবে শেষ হবে জানা নেই। প্রিয়তার দেশে ফেরার একটা ব্যবস্থা তো করতে হবে। তা অবশ্যই ঠিক বলেছ। ওই ওয়াদি ধরা পড়া না অবধি এই কেসের কোনো সমাধান হবে না। কিন্তু তোমরা একা যাবে? ফারজাদকে নিয়ে যাও সাথে। না না আন্টি, আমরা যেতে পারবো। ওনাকে আর কষ্ট দিতে হবে না। না, কষ্ট কেন হবে? তোমরা দুজনেই নতুন, একা একা যাওয়াটা ঠিক হবে না। ফারজাদকে নিয়ে যাও সাথে। ফারজাদ, এদিকে এসো তো একবার। মায়ের ডাকে ঘর থেকে বেরিয়ে এলো ফারজাদ। প্রিয়তার ভয় হলো যে ফারজাদের মন মেজাজ এমনিতেই ভালো নেই, তার উপর এখন যদি আবার তাদের সাথে যাওয়ার কথা শুনে সে আরো বেশি ক্ষেপে যাবে। দিলরুবা বেগম ফারজাদকে প্রিয়তাদের সাথে যাওয়ার কথা বললেন। প্রিয়তার ভাবনার বিপরীতে গিয়ে ফারজাদ রাজি হলো সহজে। নিহালকে অপেক্ষা করতে বলে সে গেল তৈরি হতে। ফারজাদ তৈরি হয়ে আসতেই তিনজনের একসাথে রওনা দেয়। মমি ছুটে দরজার কাছে আসে, জিজ্ঞেস করে। তোমরা সবাই কোথায় যাচ্ছ? প্রিয়তা জবাব দিল। থানা যাচ্ছি। মমি শুকনো মুখে বলল। হো। দিলরুবা বেগম বললেন। দুপুরের আগে চলে আসবে কিন্তু। আচ্ছা আন্টি। বেরিয়ে গেল তিনজন। মমি মন খারাপ করেই বলল। আমাকেও নিয়ে যেতে পারতা। দিলরুবা বেগম কপাল কুঁচকে বললেন। তুমি থানায় না গিয়ে কি করতে? থানার অফিসারের সাথে অনেকক্ষণ আলোচনা করলো নিহাল আর ফারজাদ। এখন প্রিয়তা ভিসা পাসপোর্ট না পাওয়া অবধি দেশেও ফিরতে পারছে না সে। এই নিয়ে ভাই বোন দুজনই দুশ্চিন্তায় আছে খুব। তবে অফিসার তাদের আশ্বস্ত করে বললেন তাদের একটা গোপন টিম ওয়াদির খোঁজ পেয়ে গিয়েছে, খুব শীঘ্রই তাকে তারা ধরে ফেলবেন। আর তারপরে প্রিয়তা দেশে ফেরার ব্যবস্থা হয়ে যাবে। এইটুকু শুনে কিছুটা হলেও মনোবল এলো প্রিয়তার। থানা থেকে বেরিয়ে এলো তিনজন। নিহাল ফারজাদকে বলল। আপনি বাসায় যান ফারাজ, আমি আর প্রিয়তা একটু পর আসছি। ফারজাদ বলল। কোনো কাজ আছে? এদিকটা চিনবেন? জি জি, সমস্যা হবে না, আমরা ঠিক চিনে যেতে পারবো। আর গুগল ম্যাপ তো আছেই। ফারজাদ স্মিত হেসে বলল। ঠিক আছে, কাজ শেষে চলে আসবেন। মা খাবার নিয়ে অপেক্ষা করবেন কিন্তু। আচ্ছা। ফারজাদ সামনে দু কদম এগিয়ে গিয়েও ফিরে আসে, আবার প্রিয়তার কাছে এসে বলে। আপনি মুখে মাস্ক লাগিয়ে নিন, ওয়াদি এখনো ধরা পড়েনি, ওকে দিয়ে কোনো ভরসা নেই। প্রিয়তা ফারজাদের কথা মতো মাস্ক লাগালো। ফারজাদ চলে গেল সেখান থেকে। প্রিয়তা ভাইয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলো। কি কাজ ভাইয়া? নিহাল তার দিকে চেয়ে বলল। হোটেল খুঁজতে হবে। আর কতদিন ওনাদের বাড়িতে থাকবি? প্রিয়তার খেয়াল এলো সত্যিই তো, এভাবে একটা মানুষের বাসায় কতদিন থাকবে। সে মাথা এলিয়ে বলল। এতদিন কেউ ছিল না বলে ওই বাড়ি আমার একমাত্র আশ্রয় ছিল। এখন তো তুমি আছো, এখন হোটেলে থাকতে আর কোনো অসুবিধা নেই। চল, আমি গুগল দেখে কয়েকটা হোটেল বের করেছি, এইগুলো দেখে আসি। 3টার পর বাসায় ফিরলো তারা। গিয়ে দেখলো সত্যি সবাই না খেয়ে তাদের অপেক্ষায় বসা। প্রিয়তা আর নেহাল দুঃখ প্রকাশ করলো তা দেখে। দিলরুবা বেগম প্রসন্ন হেসে বললেন। সমস্যা নেই, ফ্রেশ হয়ে খেতে এসো। অতঃপর একসাথে খেতে বসলো সকলে। খাবার খাওয়ার মাঝেই নেহাল বলল। একটা কথা জানানোর ছিল আন্টি। হ্যাঁ বলো না বাবা। আন্টি, আমরা একটা হোটেল রুম ভাড়া করেছি, আর যেই কয়েকদিন এখানে আছি সেই হোটেলেই থাকবো। আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আজকাল তো এতটা কেউ নিজের কাছের মানুষের জন্য করে না। আমরা তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। তাদের হোটেলে ওঠার কথা শুনে দিলরুবা বেগমের মন ক্ষুণ্ণ হলো। সব থেকে বেশি মন খারাপ হলো মমির। সে খাবার রেখে মুখ কালো করে চেয়ে রইল কেবল। দিলরুবা বেগম বললেন। তোমরা হোটেলে কেন থাকতে যাবে বাবা? আমাদের বাড়িতে কি কোনো অসুবিধা হচ্ছে? ছি ছি, তা কেন হতে যাবে আন্টি? আপনি তো পুরো আমার মায়ের মতো। আমার বোনকে আগলে রেখেছেন। আপনারা যদি আমার বোনের পাশে না থাকতেন তবে আজ হয়তো আমি আমার বোনকে ফিরে পেতাম না। আপনারা আমাদের জন্য যা করেছেন তার সচরাচর কেউ করে না আন্টি। হোটেলে যাচ্ছি নিজের আত্মসম্মান বোধ থেকেই। আপনাদের বাড়িতে আর কতদিন থাকবো? এবার তো একটা ব্যবস্থা করতেই হবে, তাই না?
দিলরুবা বেগম বললেন, তোমার বোন আমার কাছে মমের চেয়ে কোনো অংশে কম না। ও আমার আরেকটা মেয়ে। আমরা এই কয়দিনে ওকে নিজেদের বাড়ির মানুষ ভেবে ফেলেছি। ও চলে গেলে আমাদের কষ্ট হবে। মমিও বলল, হ্যাঁ হ্যাঁ আপু, যেও না প্লিজ। তুমি চলে গেলে আমি একদম একা হয়ে যাব। দিলরুবা বেগম আর মমির কথা শুনে প্রিয়তারও মন খারাপ হলো খুব। কিন্তু এভাবে আর কতদিন একজনের বাড়িতে থাকা যায়? একদিন না একদিন তো যেতেই হতো। প্রিয়তা শুকনো মুখে হেসে বলল, মন খারাপ করো না, এখানে যতদিন আছি মাঝে মাঝে এসে দেখা করে যাব। মমির ভেজা স্বর প্রিয়তা সিক্ত চোখে চাইল। নিহাল বলল, এই মেয়ে তো দেখছি ভীষণ আবেগী, এইটুকুতেই কেঁদে ফেলছো তুমি। দিলরুবা বেগম হাসলেন, বললেন, ও বরাবরই এমন, অল্পতেই চোখে জল জমে। ফারজাদ মমির দিকে তাকালো। মেয়েটা সন্তপনে মুছে নিল চোখটা। ফারজাদ অবাক হলো, এই সামান্য কয়দিনের পরিচয়ে তার বোন আজ এক অজ্ঞাত মেয়ের জন্য কাঁদছে। এত মায়া তার। ফারজাদ এবার তাকালো প্রিয়তার দিকে। তার চোখ মুখও ছলছলে। সে অবাক হলো, এই মেয়েটারও তো দেখছি খুব মায়া। সেই ভাবে মেয়ে জাতি এত মায়া পায় কোথায়? কেউ নিজ থেকে চলে যেতে চাইলে তাকে কি আর আটকে রাখা যায়? দিলরুবা বেগম আর বাধা দেন না। প্রিয়তা তার ব্যাগ গুছিয়ে নেয়। সন্ধ্যায় বেরিয়ে যাবে তারা। ব্যাগ সব গুছিয়ে বসার ঘরে এনে রাখে। মাগরিবের আজান হচ্ছে বাহিরে। মমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক টানছে। দিলরুবা বেগম কিসের একটা ব্যাগ এনে যেন খুব জোরাজুরি করে প্রিয়তার ব্যাগে ঢুকিয়ে দিলেন। এটাতে কি আছে সেই ব্যাপারে প্রিয়তা অবগত নয়। সে ব্যাগের চেন আটকিয়ে মমির কাছে যায়। তার দুই হাত নিজের হাতের মাঝে আগলে ধরে বলে, নাকটা তো টমেটো হয়ে গিয়েছে, রেঁধে খেয়ে ফেলা যাবে এবার। মমি জবাব দেয় না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেবল। প্রিয়তা ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, রেগে আছো? মমি চাইলো এবার, ভগ্ন সুরে বলল। যেও না প্লিজ প্লিজ। প্রিয়তা তার গালে হাত রাখলো, নরম সুরে বলল, এইভাবে বলো না মেয়ে, আমি আসবো তো। হোটেলটা অনেকটাই কাছে, যখন বলবে তখনই চলে আসবো। না গেলে হয় না? না, এবার যেতেই হবে, আর কত থাকবো? সারা জীবনের জন্য থেকে যাও না। প্রিয়তা হাসলো, বলল, সারা জীবন কি থাকা সম্ভব বোকা মেয়ে? হ্যাঁ সম্ভব, তুমি চাইলেই সম্ভব। প্রিয়তা আর সেটা নিয়ে কথা না বাড়িয়ে বলল, ভালোভাবে পড়াশোনা করবে, সামনে পরীক্ষা না তোমার? মমি কপাল কোষকে চেয়ে রইল, জবাব দিল না কোনো। প্রিয়তা এবার গেল দিলরুবা বেগমের কাছে। তাকে বিনয়ের স্বরে বলল, আপনি আমার আরেক মা, আপনাকে আমি কখনোই ভুলবো না। এতটা ভালোবাসা পাকিস্তানে না আসলে হয়তো আমি আর কোনোদিনও কারো কাছ থেকে পেতাম না। এই একটা কারণে পাকিস্তানে আসা নিয়ে আমার আর কোনো আফসোস রইল না। আমি আপনাকে ভালোবাসি আন্টি। যদি কোনোদিনও কোনো কাজে আমার প্রয়োজন বোধ করেন, তবে আপনার এই ছোট্ট মেয়েটাকে ডাকতে দুবার ভাববেন না। আমি ছুটে চলে আসবো আপনার কাছে। দোয়া করবেন আমার জন্যে। দিলরুবা বেগমের চোখ জোড়াও সিক্ত। তিনি প্রিয়তার কপালে ভালোবাসার পরশ দিয়ে বললেন, অনেক অনেক সুখী হও মা। দুঃখ যেন তোমাকে কখনো স্পর্শ করতে না পারে। সাহসী হও, সত্যবাদী হও, দোয়া রইল। প্রিয়তা সর্বশেষে দাঁড়ালো ফারজাতের সামনে। নিহাল সবার সাথে কথা বলে বাহিরে বেরিয়ে গিয়েছে। তার পেছন পেছন গিয়েছে দিলরুবা বেগম আর মৌমি। ফারজাতও যাচ্ছিল, তবে প্রিয়তা ডেকে থামায় তাকে। সে ফারজাতের মুখোমুখি দাঁড়ায়, ঠোঁটের কোণে অম্লান হাসি, বলে, পাকিস্তানে আসার পর যেই মানুষটা আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে, সেই মানুষটা আপনি। আপনি যদি সাহায্যের হাত না বাড়িয়ে দিতেন, তবে আমি হয়তো সেদিন রাতেই নিঃশেষ হয়ে যেতাম। আপনাকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। একের পর এক প্রত্যেকটা বিপদে আপনি আমার ঢাল হয়েছিলেন। একা একটা দেশের প্রতিটা মুহূর্তে অসহায় বোধ করলেই আমি আপনাকে দেখতাম, সাহস পেতাম খুব। মনে হতো আপনি আছেন, আমার আর কোনো বিপদ নেই। সেদিন যখন ওয়াদি আমায় নিয়ে যেতে এসেছিল, সেই মুহূর্তে কোনো রকমের বাইরে এসে আমি আপনাকেই খুঁজছিলাম। আপনাকে সেই মুহূর্তে না দেখে দম যেন আমার আটকে আসছিল। তারপর যখনই দেখলাম আপনাকে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো আমার। আপনাকে তখন দেখা মাত্রই মনে হলো এবার আমি বেঁচে যাব, আর সত্যিই বেঁচে গেলাম। আমার জন্য আপনাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে। যদি এই এত এত ঋণ শোধ করার কোনো ব্যবস্থা থাকতো, তবে আমি অবশ্যই শোধ করে দিতাম, কার্পণ্য করতাম না একটু। কিন্তু আপাতত ধন্যবাদ দেওয়া ছাড়া এই ঋণ শোধ করার আর কোনো ব্যবস্থা নেই। আমি কৃতজ্ঞ,
আপনাকে আমি ভুলবো না কখনো। আপনি আজীবন আমার স্মৃতিতে থাকবেন। হয়তো ভবিষ্যতেও কোনোদিন কোনো বিপদে পড়লে আল্লাহর পর আমার আপনার কথাই প্রথম স্মরণে আসবে। ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। ফারজাদ ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলল, আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা উছিলা মাত্র, তাও ধন্যবাদ গ্রহণ করলাম। আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করবেন। আমি রেগে গেলে নিজেকে আয়ত্তে রাখতে পারি না, তার জন্য আমি দুঃখিত। আর আপনিও ভালো থাকবেন, দোয়া করি আপনার ভবিষ্যৎ সুন্দর হোক। প্রিয়তা প্রসন্ন হেসে বলল, ওসব কথা আমি ভুলে গিয়েছি, আপনিও ভুলে যান। চলুন তবে এবার যাওয়া যাক। ফারজাদ তার অফিসের গাড়িতে করে প্রিয়তার নেহালকে হোটেলে নামিয়ে এলো। তাদের নামিয়ে বাড়িতে ফেরার পথে আচমকা গাড়িটা খারাপ হয়ে গেল তার। এই মাঝ রাস্তায় এখন সে কারিগর কোথায় পাবে? সে নিজে অনেক চেষ্টা করে দেখলো, পারল না। ফোন করলো গাড়ির ড্রাইভারকে। সে এখন তার বাসায়, বলল এক্ষুনি একটা কারিগর নিয়ে সে জায়গায় আসার জন্য। সে ফোন কেটে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকালো আর মনে দেখলো আকাশ আর নিরেট শূন্য, একটা তারা অব্দি নেই। এই আকাশের বুকে আজ কিসের এত শূন্যতা? কার জন্য এত শূন্যতা? প্রিয়তার জন্য? আচমকা প্রিয়তার নাম স্মরণে আসতেই অবাক হলো সে। আকাশ নিয়ে ভাবনার মাঝে হঠাৎ প্রিয়তার কথা কেন স্মরণ এলো তার? আশ্চর্য। গাড়িটা এক জায়গায় থেমে আছে ভাই। আশেপাশের মানুষ দেখে গুলিটা করে দে, ধরা পড়ার আগেই অন্তত এই শালাকে মেরে যায়। ঠিক আছে ভাই, করছি। ওয়াদি জানালার পর্দা সরিয়ে দেখলো পুলিশ পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে। আর বাঁচার উপায় নেই তার। তবে এইটুকু ভেবে ক্রোধ কিছুটা প্রশমিত হলো যে প্রিয়তাকে পাওয়ার পথে তার সব থেকে বড় কাঁটাটাকে আজ সে উপড়ে ফেলছে। এখন ধরা পড়লেও আর দুঃখ থাকবে না তার। আকস্মিক একটা বিকট শব্দ হলো। শব্দের সঙ্গে সঙ্গে নড়ে উঠল ফারজাদ। বুঝতে পারল না প্রথমে। হঠাৎ মনে হলো ডান হাতটা বোধহয় ছিঁড়ে পড়ে যাচ্ছে। সে তাকালো সেদিকে, দেখলো তার সাদা রঙের শার্টের হাতটা রক্তে লাল। রক্তের স্রোত বয়ে নিচে নামছে। প্রচণ্ড ব্যথায় চোখ মুখ খিচে নিল সে। পেছনে ফিরে চাইলো, দেখলো একটা গাড়ি সা করে তার সামনে দিয়ে চলে গিয়েছে। ততক্ষণে লোক জড়ো হয়ে গিয়েছে আশপাশ থেকে। একজন যুবক ছুটে এসে বলল, ভাই, আপনার হাতে গুলি লেগেছে বোধহয়, অনেক রক্ত পড়ছে, ডাক্তারের কাছে যেতে হবে এক্ষুনি। ফারজাদ ব্যথায় কুপোকাত, নিঃশ্বাস ফেললো জোরে, বলল, আমার গাড়িটা নষ্ট, দয়া করে একটা গাড়ি ডাকুন। ছেলেটি একটা রিকশা ব্যবস্থা করলো। ফারজাদকে রিকশায় উঠিয়ে রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল, পুলিশ কেস। ফারজাদ ততক্ষণে ব্যথার দিন দুনিয়া ভুলে বসেছে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে তার। প্রিয়তাকে এই হাসপাতালেই এনেছিল ফারজাদ। তাই কোনো রকমে কষ্ট করে সে পরিচিত ডাক্তারের নাম বলল, যিনি প্রিয়তাকে দেখেছেন। তিনি আসছেন। ফারজাদকে দেখে চিনতে পারেন, বুঝতে পারেন আরও একটা পুলিশ কেস। তিনি আর বিলম্ব করেন না, দ্রুত ফারজাদকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। বেশ অনেকক্ষণ পর ভেতর থেকে বেরিয়ে আসেন ডাক্তার। সে অজ্ঞাত ছেলেটি করিডোরে বসা ছিল। ডাক্তার তাকে দেখে বলল, আপনি ওনার কে হন? কেউ না, রাস্তায় ওনাকে জখম দেখে সাহায্য করেছি। আচ্ছা, তাহলে ওনার বাড়ির লোককে খবর দিতে হবে। আর আপনি থাকুন আর কিছুক্ষণ, পুলিশ আসলে আপনার জবানবন্দি নিতে পারেন। ছেলেটি মাথা এলিয়ে পূর্বের জায়গায় বসলো। পরে কি মনে করে আবার দাঁড়িয়ে বলল, উনি ভালো আছেন তো? জি, গুলিটা আমরা বের করে ফেলেছি, তবে ক্ষতটা একটু গভীর, ঠিক হতে সময় লাগবে। আচ্ছা। ডাক্তার তার কেবিনে ফিরে গিয়ে ফারজাতের ফোনটা হাতে নিল। লক করা ফোন, খুলে কল কি করে দিবে সেটাই ভাবছেন। কিন্তু ভাগ্য ভালো যে তখনই কল এলো ফোনে। ডাক্তার দেরি না করে রিসিভ করলেন। ওপাশ থেকে ভেসে এলো এক মহিলার স্বর। চিন্তিত সুরে তিনি বললেন, ফারজাদ, কোথায় তুমি? এতগুলো কল করেছি, ধরনি কেন? ডাক্তার গলা ঝাড়লেন, সালাম দিয়ে বললেন, আমি হাসপাতাল থেকে ডাক্তার করিম বলছি। আপনি যার নম্বরে কল দিয়েছেন তিনি এখন হাসপাতালে আছেন। কথাটা শোনা মাত্রই বুকের ভিতর মোচড় দিয়ে উঠল দিলরুবা বেগমের। তিনি কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলেন, আমার ছেলের কি হয়েছে? ও ঠিক আছে তো? জি ঠিক আছে, আপনি দয়া করে হাসপাতালে চলে আসুন। ডাক্তারের বলা হাসপাতালে দিলরুবা বেগম আর মমি ছুটে গেলেন। রিসিপশনে খোঁজ নিয়ে উপরে এলেন তারা। অস্থির হয়ে দিলরুবা বেগম এদিক ওদিক দেখছেন। ছেলেকে খুঁজছেন তিনি।
এরই মাঝে সে অজ্ঞাত ছেলেটি তাদের দেখে মনে হলো এরা বোধহয় ওই লোকটারই পরিবারের লোক হবে। সে তাই নিচ থেকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো। কাউকে খুঁজছেন আপনারা? দিলরুবা বেগম অস্থির গলায় বললেন, হ্যাঁ, আমার ছেলে হাসপাতালে। কোন কেবিনে বুঝতে পারছি না। ডাক্তার একটু আগে কল দিয়েছিলেন। ছেলেটি বলল। আসুন আমার সাথে। ছেলেটি তাদেরকে ফারজাদের কেবিনে নিয়ে গেল। ততক্ষণে জ্ঞান ফিরেছে ফারজাদের। মাকে দেখে কলিজা ঠান্ডা হয়েছে তার। দিলরুবা বেগম ছুটে এলেন। ছেলেকে এই অবস্থায় দেখে যেন বুক ফেটে যাচ্ছে ওনার। তিনি কেঁদে ফেলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা তোমার? হাতে এত বড় ব্যান্ডেজ কেন? হাতে কি ব্যথা পেয়েছো? ফারজাদ নরম গলায় বলল, একটু শান্ত হয়ে বসুন আম্মি, এত অস্থির হয়ে গেলে তো অসুস্থ হয়ে পড়বেন। আহা, আমাকে নিয়ে ভেবো না। তোমার কি হয়েছে আমাকে বলো। ফারজাদ জানাতে চাইছে না সত্যিটা, ইতস্তত সুরে বলল। ওই একটু ব্যথা পেয়েছি। দিলরুবা বেগম তার ব্যান্ডেজ করা বাহুতে হাত বুলিয়ে বললেন, এখানে কি করে ব্যথা পেলে? অ্যাক্সিডেন্ট করেছিলে? হ্যাঁ ওইরকমই। তিনি তীক্ষ্ণ চোখে ছেলের মুখের দিকে চাইলেন, শক্ত গলায় বললেন, মিথ্যে বলছো, সত্যি করে বলো কি হয়েছে। সেই মুহূর্তে ডাক্তার এলেন কেবিনে, তার সাথে পুলিশ অফিসারও এলেন। পুলিশ দেখে দিলরুবা বেগমের দুশ্চিন্তার পাল্লা ভারী হলো। তিনি বুঝে গেলেন নিশ্চয়ই কোনো জটিল ঘটনা, নয়তো পুলিশ আসতো না নিশ্চয়ই। অফিসার ফারজাদকে আগে থেকেই চিনেন। তিনি বললেন, আপনাকে সুখবর দিব ভেবেছিলাম, কিন্তু আপনি তো আমাদের বিশাল দুঃখের খবর দিয়ে দিলেন। এটা এখন আবার কি করে হলো? ফারজাদ জিজ্ঞেস করলো, সুখবরটা কি অফিসার? আমার গোপন তদন্ত টিম ওয়াদিকে ধরে ফেলেছে, তাকে নিয়ে থানায় আসছে। কিন্তু এর মাঝে আপনার সাথে এটা কি করে হয়ে গেল? ফারজাদ চিন্তায় পড়ল, বলল, ওয়াদি ধরা পড়েছে? তাহলে এই কাজটা করলো কে? দিলরুবা বেগম তাদের কথার কিছু বুঝতে পারছেন না। তিনি বিচলিত হয়ে প্রশ্ন করলেন, কি কাজ আমাকে বলো না ফারজাদ। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে চাইল। নিজের ব্যান্ডেজ করা হাতটা একবার পরখ করে বলল, আমার গুলি লেগেছে আম্মি। দিলরুবা বেগম রা হারিয়ে বসলেন। তার ছেলেটার গুলি লেগেছে? ভয়ে সিটিয়ে গেলেন তিনি। যদি হাতে না লেগে আজ গুলিটা বুকে লাগতো, ভাবতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ওনার। ফারজাদ মাকে আশ্বস্ত করে বলল, আমি ভয় পাবেন না, আমি এখন সুস্থ আছি। দিলরুবা বেগম ছলছল চোখে চেয়ে বললেন, তোমাকে কেউ কেন গুলি করতে যাবে? কোন অপরাধে? সেই তদন্ত করতে আমরা এসেছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। অপরাধীকে আমরা খুব শীঘ্রই খুঁজে বের করব। পুলিশের কাছে ফারজাদ শুরু থেকে তার গুলি লাগার আগ মুহূর্ত পর্যন্ত পুরো ঘটনাটা বলল। পুলিশ সেই অজ্ঞাত ব্যক্তিটির জবানবন্দি নিয়েছেন। সেই রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ চেক করবেন তিনি, তাহলে সব খোলাসা হয়ে যাবে। পুলিশ চলে গেলেন। দিলরুবা বেগম নির্বাক হয়ে বসে রইলেন পুরোটা সময়। ছেলেটার জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে ওনার। তার নিষ্পাপ নির্মল ছেলেটাকে কেউ গুলি করতে যাবে? কোন অপরাধে? ফারজাদ মায়ের দিকে তাকালো। মমিরও মন খারাপ, সেও চুপচাপ বসে আছে এক কোণে। ফারজাদ বলল, তোমরা এভাবে থ মেরে কেন বসে আছো? আমার কিছু হয়নি তো। দিলরুবা বেগম ভেজা স্বরে বললেন, তা তো দেখতেই পাচ্ছি। আমি এখন সুস্থ আছি, চিন্তার কিছু নাই। তোমাকে কে বা কারা কেন গুলি করেছে সেটা না জানা অবধি কি করে নিশ্চিন্ত হব আমি? আমার বুকের ভেতরে কেমন করছে সেটা তো আমি জানি। ভয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। ফারজাদ কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, এই জন্যই না আমি আপনাকে কিছু বলতে চাই না, এমন দুশ্চিন্তা করবেন বলে। পুলিশ কেসটা দেখছেন তো আম্মি, আপনি এবার একটু নিঃশ্বাস ফেলুন, শান্ত হয়ে বসুন। দিলরুবা বেগম জবাব দিলেন না কোনো। ফারজাদ জানে মাকে এখন হাজার বলেও দুশ্চিন্তার ঘোর থেকে বের করতে পারবে না, আর বের করার উপায়ও নেই। যা হয়েছে তা থেকে তো সে নিজেও এখনো বের হতে পারছে না। ফারজাদের ফোনে কল আসে, তার অফিসের গাড়ির ড্রাইভারের নাম্বার। সে ফোন রিসিভ করে। ড্রাইভার চিন্তিত সুরে বলে, স্যার, আপনারা কি গুলি লেগেছে? এখানে গাড়ি নিতে এসে সবার মুখে এই কথা শুনেছি। আপনি এখন কেমন আছেন স্যার? আমি ভালো আছি এখন। গাড়িটা ওভাবে রেখে আসা ছাড়া উপায় ছিল না। ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আর শুনুন, এই কথাটা বস বা জারা ম্যাডামকে জানানোর দরকার নেই। ড্রাইভার আমতা আমতা করে বলল, আপনাকে ফোনে না পেয়ে আমি তো ওনাদের আরও আগেই জানিয়ে দিয়েছি স্যার। ওনারা এখন আপনাকেই দেখতে এসেছেন। ফারজাদের মুখ থেকে বিরক্তির ধ্বনি বের হলো। ফোনটা কেটে মায়ের দিকে চেয়ে বলল, বস আর বসের মেয়ে হাসপাতালে আসছেন। আম্মি,
মমি মাঝখান থেকেই বলল, প্রিয়তা আপু নিশ্চয় এসব কিছুই জানেন না, আমি উনাকে জানিয়ে আসছি। ফারজাদ তাকে বারণ করার আগেই মমি ছুটে কেবিন থেকে বেরিয়ে যায়। সে বিরক্ত হয়, বলে, আমি মৌমিকে বারণ করুন না, ওনাদের আবার এসব কেন জানাতে হবে? দিলরুবা বেগম বললেন, সবাই জানলে প্রিয়তা কেন জানবে না? প্রিয়তা জানার অধিকার আছে। ফারজাদ ভ্রু কুঁচকে বলল। অধিকার? ফারজাদের গুলি লাগার কথা শুনে প্রিয়তার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। নির্দ্বিধায় নিঃসংকোচে ভেবে নিল তার জন্যই হয়েছে এমনটা। হয়তো ওয়াদি শত্রুতা মেটাতে এই কাজটা করেছে। চরম অপরাধবোধ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে তাকে। সে নিহালকে নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে ফারজাদের কেবিনে যায়। অসুস্থ জখমপ্রাপ্ত মানুষটাকে দেখে আন মনে চোখের কর্নিশে জল জমে তার। এই জল তার দোষের, তার অপরাধ বোধের। তার জন্যই এই নিষ্পাপ ভালো মানুষটা এভাবে হাসপাতালের বেডে পড়ে আছেন। নিহাল এগিয়ে যায় ফারজাদের দিকে। তাকে চিন্তিত সুরে জিজ্ঞেস করলো, এটা কি করে হলো ফারজাদ? আপনি তো আমাদের দিয়েই ফিরছিলেন, এর মধ্যেই এসব কিছু কি করে হয়ে গেল? গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। নেমে দাঁড়িয়ে ড্রাইভারকে কল দিই গাড়ি এসে নিয়ে যাওয়ার জন্য। ফোন রাখার সাথে সাথে একটা বিকট শব্দ হয়। তারপরে হাতের দিকে তাকিয়ে দেখি অবস্থা, সেই ব্যক্তি গাড়ি নিয়ে পালিয়ে যায়। আমার যতদূর ধারণা কাজটা ওয়াদির লোকেরই হতে পারে, তাছাড়া আমার তো কোনো সূত্র নাই। প্রিয়তার অপরাধবোধের পরিসীমা প্রশস্ত হলো এবার। মানুষটার কোনো শত্রু নেই, তার জন্য এখন অযথাই একজন শত্রু তৈরি হলো। প্রিয়তার কষ্ট হচ্ছে ভীষণ। সে কেঁদে ফেলবে এখনই। চট করে অন্যার চোখ মুছে ফারজাদের কাছে এসে দাঁড়ায়। সে কিছু বলার জন্য উদ্যত হবে, তার আগেই সেখানে এসে হাজির হয় যারা এবং যারার বাবা। যারা এসে অস্থিরভাবে ছুটে যায় ফারজাদের দিকে। বিচলিত হয়ে প্রশ্ন করে, এসব কি করে হলো ফারজাদ? কারা আপনার এত বড় ক্ষতি করতে চেয়েছে? আপনার সাথে কার কি এমন শত্রুতা যে আপনাকে প্রাণী মারার চেষ্টা করলো? যারার এত অস্থিরতা ও উত্তেজনা দেখে ভীতস্পৃহ বোধ করলো ফারজাদ। বিরক্তির নিঃশ্বাস ছাড়ল, বলল, আমি জানি না ম্যাডাম, পুলিশ তদন্ত করছেন, আশা করছি অপরাধী ধরা পড়বে। ড্রাইভারের মুখে তোমার এই অবস্থা শুনে যারা তো পুরো পাগল হয়ে উঠেছিল। সে কি কান্নাকাটি, কোনোভাবেই বোঝাতে পারছিলাম না। অবশেষে তোমাকে দেখে এখন একটু শান্ত হয়েছে। বসের কথা শুনে ফারজাদের ভালো তো লাগলোই না, উল্টো বিরক্তি মিটার তরতর করে বাড়ল। যারা সেই সুযোগে চট করে বসলো ফারজাদের হাত ধরে। ফারজাদ চমকে তাকায়। মমি আর দিলরুবা বেগম হতবম্ব। প্রিয়তার দৃষ্টিও বিস্ময়াবিষ্ট। ফারজাদের আঘাত পাওয়া হাতের উপর জারার হাত। ফারজাদ অপর হাতে জারার হাতটা সরিয়ে দিয়ে বলে, মা আর বোন ব্যতীত অযথা কোনো নারীর স্পর্শ আমার পছন্দ না। অপমানে মুখ থুবড়ে পড়ল যারা। মস্তিষ্কে তার একটা স্মৃতি প্রস্ফুটিত হলো তৎক্ষণাৎ। যেদিন এই হাসপাতালে প্রথম এসেছিল ফারজাদের কাজিনকে দেখতে, সেদিন ফারজাদ সবার সামনে সেই কাজিনকে কোলে তুলে নিয়েছিল। মার বোন ব্যতীত যদি অন্য কোনো নারীর স্পর্শ পছন্দই না হবে, তবে সেদিন তাকে কেন সে স্পর্শ করেছিল? প্রশ্নটা মাথায় আসতেই চোখ মুখের ভাবমুক্তি তার নমনীয়তা হারায়। সে আর চোখে দেখে ওই মেয়েটা এখানেই দাঁড়ানো। আরো বেশি ক্ষিপ্ত হয় সে। ধরেই নেই ফারজাদকে পাওয়ার পথে এই মেয়ে তার সব থেকে বড় কাঁটা হয়ে দাঁড়াবে। সে ফারজাদের অপমান আদতে গায়ে মাখল না, হাসলো বরং, বলল, অন্য কোনো নারী আর আমি এক হলাম নাকি ফারজাদ? কেন অন্য কোনো নারীর সাথে আপনার কি কোনো নারী জাতীয় পার্থক্য আছে ম্যাডাম? আপনি কি পুরোপুরি নারী নন? মমির কথা শুনে মেজাজ হারালো যারা। কটমট করে চাইলো যেন এক্ষুনি মমিকে চিবিয়ে খাবে। ফারজাদ মমিকে ধমক দিয়ে উঠল, মৌমি, অভদ্রের মতো কথা বলছিস কেন? সরি বলো না কে? যারা ভালো মানুষই দেখিয়ে বলল, না না থাক, সরি বলতে হবে না, বাচ্চা মেয়ে মজা করে বলেছে, আমিও মজা হিসেবেই নিয়েছি। না বলবো, আমি আমার ভাইয়ের কথা অমান্য করি না। সরি, কিছু মনে করবেন না। আর মনে করলেও আমার কিছু চাই আসে না, বুঝলেন? শেষের কথাটা আসতেই বলল সে। রফিক সাহেব বললেন, পুলিশ কেস হয়েছে তো? জি স্যার। কোনো প্রকার সাহায্য লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। জি অবশ্যই। যারা বলল, চিন্তা করবেন না ফারজাদ, ওই অপরাধী অবশ্যই ধরা পড়বে। আমি নিজে ওকে খুঁজে বের করব। কেন? আপনি কি
ব্যবসার সাথে সাথে পার্ট টাইম পুলিশের চাকরিও করেন ম্যাডাম? যারা কপাল কুঁচকে চাইল মমির দিকে। মমি ঠোঁট চেপে হাসছে। ফারজাদ গম্ভীর গলায় বলল, মৌমি, ভালো মানুষের মতো মুখ চেপে বসলো মমি। যারা মেয়েটাকে গিলে খেতে মন চাইল মুখের হাসি ফুটিয়ে বলল, ইউ আর সো ফানি মমি, আই লাইক ইট। জি ধন্যবাদ। জবাব দিয়ে নাক মুখ খিচে বসলো মমি। দিলরুবা বেগম তার পাশে। যারার যেন আহ্লাদিপনা শেষই হচ্ছে না। সে ডাক্তারকে ডেকে এনে নিচ থেকে বলে দিচ্ছে কি কি করতে হবে না হবে, যেন ডাক্তারটা সে নিজেই। ডাক্তার এক পর্যায়ে বিরক্ত হয়ে বললেন, ম্যাডাম, আমি ডাক্তার, আমি জানি আমার পেশেন্টের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি আমার পেশেন্টকে আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। আপনি নিশ্চিন্ত থাকুন। যারাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ডাক্তার বেরিয়ে গেলেন। যারা ক্ষুদ্র হয়ে বলল, এই ডাক্তারের আচরণ আমার মোটেও ভালো লাগেনি ফারজাদ, আপনার অন্য কোথাও শিফট হওয়া প্রয়োজন। ফারজাদ তপ্ত শ্বাস ছাড়ল। এমনিতে হাতের ব্যথার অবস্থা করুন, তার উপর এই মেয়েকে তাকে বিরক্ত করেই ছাড়ছে। সে কোনো রকমে নিজেকে ধাতস্থ করেই বলল, ম্যাডাম, আমি এখানেই ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন। বাড়ি ফেরার কথা শুনে যারা একবার প্রিয়তার দিকে চাইল। মমির পাশে বসা সে। যারা বলল, আমি আজ রাতটা এখানেই থাকবো। সবাই তাজ্জব বনে তাকায়। ফারজাদের বিরক্তির মাত্রা অতিক্রম করে সে। ফারজাদ বলল, ম্যাডাম, এখানে আমার বাড়ির লোকের আছেন, আপনাকে কষ্ট করে থাকতে হবে না। আমার কোনো কষ্ট হবে না ফারজাদ। ম্যাডাম, বোঝার চেষ্টা করুন, একটা হাসপাতালে এত মানুষ থাকা যায় না, ব্যাপারটা চোখে লাগে। আর আমি এখন সুস্থ একদম, আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। যারা দেখলো কেউ তাকে সাধছে না, উপায়ন্তর না দেখে চলে যেতে হলো তাদের। যারা যেতেই ফারজাদ যেন হাঁপ ছেড়ে বাঁচলো। নিহাল জিজ্ঞেস করলো, মেয়েটা কে ফারজাদ? আমার অফিসের বসের মেয়ে। নিহাল সকালের ঘটনা সম্পর্কে কিছুটা অবগত হওয়ায় দুয়ে দুয়ে চার মিলিয়ে বুঝে গেল মেয়েটা ফারজাদের প্রতি দুর্বলতা আছে। রাত হচ্ছে। দিলরুবা বেগম বললেন, ফারজাদের জন্য খাবার আনা দরকার, ওর খেয়ে আবার ওষুধ খেতে হবে। এখানে ক্যান্টিন আছে আম্মি, সেখান থেকে আনতে পারবেন। আমি যাব আনতে? নিহাল জিজ্ঞেস করলো। দিলরুবা বেগম জিজ্ঞেস করলেন, তুমি যেতে পারবে বাবা? জি, কেন পারবো না আন্টি? কি কি লাগবে বলে দিন, আমি নিয়ে আসছি। দিলরুবা বেগম জিজ্ঞেস করলেন, মমিকে সাথে নিয়ে যাও, তোমার যদি আবার উর্দু বুঝতে বা বলতে সমস্যা হয়। নিহাল বলল। বেশ মমি, চলুন। মমি আনন্দ চিত্তে ছুটল নিহালের পেছন। কেবিনে দিলরুবা বেগম আর প্রিয়তা। দিলরুবা বেগম বসা থেকে উঠে ওয়াশরুমে গেলেন। প্রিয়তা একা অস্বস্তি হচ্ছে। বেডে চোখ বুজে শুয়ে আছে ফারজাদ। প্রিয়তা অস্বস্তি কাটিয়ে তার সম্মুখে গিয়ে দাঁড়ায়। অনুন্নয়ে সুরে বলে, আমায় ক্ষমা করবেন। ফারজাদ চোখ মেলে তাকালো। ভ্রু কুঁচকাল সে। জিজ্ঞেস করলো, হঠাৎ ক্ষমা চাইছেন কেন? আমার জন্যই তো আজ আপনাকে এত বড় বিপদের মুখে পড়তে হয়েছে। আমার জন্যই আপনার শত্রু তৈরি হয়েছে। সব দোষ তো আমার। আমায় ক্ষমা করবেন প্লিজ। ফারজাদ রাশভারী গলায় বলে, এই পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনার পেছনে, সবকিছুর সিস্টেমের পেছনে একজনের হাত আছে। তার ইশারাতেই হয় সবকিছু। সবকিছুই চলমান ঘটনা। আমি আপনি একটা উছিলা মাত্র, তাই নিজেকে দোষ দিবেন না। ভাগ্যে ছিল, হয়ে গেছে, এখানে আপনার কোনো দোষ নেই। ফারজাদের কথা শুনে দারুণ ভালো লাগলো প্রিয়তার। মানুষটা কি সুন্দর বুঝে সবকিছু। অথচ শুরুর দিকে এই মানুষটাকে কত কিছু ভেবেছিল সে। প্রিয়তা বলল, তাহলে আরেকটা জিনিসের জন্য ক্ষমা লাগবে। আরেকটা জিনিস? কি সেটা? প্রিয়তা ইতস্তত সুরে বলে, সেটা তো আপনাকে বলা যাবে না। খাবার নিয়ে বিল দিতে গিয়ে নিহাল পড়ল মহাবিপাকে। এই মমি মেয়েটা তাকে বিল দিতেই দিচ্ছে না। এই এত মানুষের মধ্যে এভাবে টাকা নিয়ে জোরাজুরি করা যায় নাকি? সে তাই খানিকটা গলা উঁচিয়ে বলে, আহা, আপনি থামুন মৌমি, বললাম তো আমি টাকা দিচ্ছি। মমি মুখ কালো করে বলল, আম্মি আমাকে টাকা দিয়ে পাঠিয়েছেন, বলেছেন খাবারের টাকা যেন আমিয়ে দেই, তাই আমিয়ে দিব। নেহাল কপাল কুঁচকে বলে, আপনি তো ভারী জেদি মেয়ে। মমি টাকা সহ হাত বাড়িয়ে দিতেই নিহাল তার হাত ধরে ফেলে। শক্ত সেই হাতের বাঁধন। ভাই ব্যতীত এই প্রথম দ্বিতীয় কোনো পুরুষের স্পর্শ পেয়ে খানিকটা ঘাবড়ে যায় মমি। চকিতে তাকায়। নিহাল অন্য হাতে ক্যান্টিনের ম্যানেজারকে টাকাটা বুঝিয়ে দেয়।
তারপর মমির হাত ছাড়ে সে। মমি নির্বাক এখনো। নিহাল খাবারের প্যাকেটগুলো হাতে নিয়ে বলে। চলুন এবার। মমি ঢোক গিলে পা বাড়ালো, আর কথা বলল না কোনো। খাবার নিয়ে কেবিনে ফিরে এলো তারা। দিলরুবা বেগম সব প্যাকেট খুলে ওয়ান টাইম প্লেটে পরিবেশনা করে রাখলেন। ফারজাদ উঠে বসলো। দিলরুবা বেগম খাবার নিয়ে বসলেন তার কাছে। মমি বাকি 2 প্লেট, একটা প্রিয়তা আর একটা নিহালের হাতে দিল। সেও বসলো অন্য একটা নিয়ে। দিলরুবা বেগম ফারজাদকে খাইয়ে দিচ্ছেন, যদিও সে খেতে চাচ্ছিল না, তাও দিলরুবা বেগম জোর করে খাওয়াচ্ছেন। প্রিয়তা খাবারের মাঝে পানির গ্লাসটা হাতে নেয়, তখনই ফারজাদ কেশে উঠে। খাবার বোধহয় গলায় আটকায় তার কাছে পানিও নাই। দিলরুবা বেগম প্লেট রেখে উঠতে উঠতেই প্রিয়তা পানির গ্লাস নিয়ে হাজির তার সম্মুখে। গ্লাসটা ফারজাদের দিকে এগিয়ে দিয়ে বলে, পানিটা খেয়ে নিন। ফারজাদ পানি খেলো। দিলরুবা বেগম আশ্বস্ত হয়ে বসলেন ফের। প্রিয়তাও নিজের জায়গায় গিয়ে বসলো। খাবার খাওয়া শেষ করে ফারজাদ বলল, নিহাল, আমার মনে হয় আপনাদের এবার হোটেলে ফিরে যাওয়া উচিত। অনেক কষ্ট করলেন, ধন্যবাদ।